বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হেডলাইনটি দেখে অনেকেই মনে করছেন যে আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলছি অথবা কোনো দলের বিপক্ষ নিয়ে কথা বলছি। আসলে কিন্তু তা নয়। রিয়াল সিনারিও যেটা, সেটাকে তুলে ধরতে চাই। আর আপনি যদি একটা রিয়াল সিনারিও জানতে পারেন, তবেই আপনার পক্ষে একটি সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। সেটা কোনো দলের পক্ষে হোক, কোনো ব্যক্তির পক্ষে অথবা কোনো গোষ্ঠীর পক্ষে। যদি আপনি রিয়ালটা জানতে পারেন, বুঝতে পারেন বাস্তবেই কি, আসলেই ঘটনাটা কী, তাহলে অনেক কিছুই সহজ হয়ে যাবে, অনেক বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়া সহজ হয়ে যাবে। তাই আমি আমার কথাটি শুরুর প্রথমেই বলতে চাই, নেগেটিভভাবে নেবেন না, নেগেটিভ সেন্সে নেবেন না। হতে পারে আমার ভুলও হতে পারে, তবে পজিটিভভাবেই কথাগুলো বিবেচনা করবেন। বিবেচনা করে যদি এটার কোনো সঠিক আমার ইনফরমেশানগুলো, আমার চিন্তাগুলো যদি সঠিক হয়, রিয়াল হয়, বাস্তববাদী হয়, তাহলে এটার পারপাসে আপনারা কি ব্যবস্থা নিতে পারবেন, কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেই বিষয়গুলো আপনারা চিন্তা করতে পারবেন। তো আমি প্রথমে যেটা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার প্রিয় মানুষই বলবো, প্রিয় ব্যক্তিই বলবো, সেটা ডক্টর জাহিদুর রহমান। বিশেষ করে আপনার জুলাইয়ের পরে এবং 5ই আগস্টের আগ পর্যন্ত তার যে সাহসী বক্তব্য, আমি নিজেও স্তম্ভিত হয়ে গেছি তার সাহস দিকে। যাই হোক, আমি ওই দিকে যেতে চাচ্ছি না। তো ওনারও কথাগুলো আমার কাছে মনে হয়েছে বিএনপির জন্য অনেকটাই ক্ষতির কারণ। উনি সেই আগের কথাগুলোই বলছেন যে জামাত আগে কোনো দিনও 3%, 2%-এর উপরে ভোট পাই নাই। যতই যা হোক, যত কথাই বলেন, যত ঢঙের কথাই বলেন, ওনার ভোট হচ্ছে 4% বা 5%। উনি 10% দেখাইতে রাজিই না। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় বলে ফেলেন হয়তোবা যে না হলেও হার্ডলি 10% হতে পারে। মানে উনি 5% বা 4%, লেস দেন 3% হইলে, 2% হইলে ওনার জন্য খুব ভালো হয়। এরকমই তার বক্তব্যের স্টাইল। আমি অনেকগুলোই কথা তার শুনেছি, এবং কারণ উনি ঘুরে ফিরেই চলে যান ওই আগের হিসাবগুলোতে। আচ্ছা, আগের হিসাব, আগের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট, আমি কিন্তু আসলে ওনার মতো, ওনার জ্ঞানের আশেপাশে আমি নাই। আমি এটা বলছি, আমি ওনার জ্ঞানের আশেপাশে নাই। ওনার যে জ্ঞান, অনেক জ্ঞানী মানুষ, অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, কিন্তু আসলে এই কথাগুলো উনি ইন্টেনশনালি বলছেন কি না, আমার কাছে মনে হয় যে এটা বিএনপির ক্ষতি করার জন্য উনি কথাগুলো বলছেন। জানি না, এটা মনে আসলে ভুলে তো বলার কথা না, ইন্টেনশনালি বলছেন বলে আমার কাছে মনে হয়। আমার মনে হওয়ার মধ্যে ভুল থাকতে পারে। কিন্তু ডক্টর জাহিদুর রহমান যে কথা বলছেন সেটা কেন বিএনপির জন্য ক্ষতিকর আমি বলি। বিএনপির নেতাকর্মীর মধ্যে একটা অহমিকা তৈরি হবে, আত্ম অহমিকা, যেটা তৈরি হয়েছে অলরেডি। মানে সব ক্ষেত্রে একই কথা, বড় দল, বড় ব্যাপার স্যাপার, আমরা ছাড়া আর মাঠে কে আছে, আমাদের সাথে কথা বলা, মানে কোনো সাহসী তো কারণেই আমাদের উপরে চোখ রাঙিয়ে গলা উঁচু করে কথা বলবে, এরকম দল তো বাংলাদেশে আর নেই। যেটা ছিল আওয়ামী লীগ, সে তো চলে গেছে। তো এই যে একটা পরিবেশ, সেই পরিবেশটাকে বিএনপির সেই আত্ম অহংকার, সে অহমিকাকে বাড়িয়ে দেওয়ার জন্যই কি ওনারা এ ধরনের কথাবার্তা বা ওনার স্টাইলের যে সকল বুদ্ধিজীবীরা বলছেন, তাদের উদ্দেশ্য বা ইন্টেনশান এরকমই কি না, আমি একটু বিবেচনা করার জন্যে বলছি। যাই হোক, আমি ওই দিকে যেতে চাচ্ছি না। আরেকটি বিষয় দেখবেন যে জনাব তারেক রহমান
প্রথমের দিকেই একটি ভাষণ দিয়েছিলেন, যেটা কিন্তু উনি মেনশন করেছিলেন যে এই নির্বাচন অন্যান্য যে কোনো নির্বাচনের চেয়ে অনেক বেশি, অনেক কঠিন নির্বাচন। তো উনি ভাষাটা ব্যবহার করেছেন অনেক কঠিন নির্বাচন হবে। তিনি বলেছেন এই নির্বাচনটি অন্যান্য যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন নির্বাচন হবে। আমার কাছে মনে হয়েছে উনি খুবই চিন্তা ভাবনা করে একটি জ্ঞানগর্ভ কথা বলেছেন। আমি সেদিকে যেতে চাচ্ছি, ওনার কথার বিশ্লেষণটাই করতে চাচ্ছি। সেটা হচ্ছে কেন তিনি এই কথাগুলো বলেছেন যে এই নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন হবে, বিএনপির জন্য মারাত্মক কঠিন নির্বাচন। এটা বিএনপির লোকজন অনুধাবন করতে পারছে কি না আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে না যে তারা এই বিষয়গুলো ভাবছে বা চিন্তা করছে। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোট ব্যাংক কারা। এখন আপনারা যদি মনে করেন যে কর্মী দিয়েই ভোট হয়ে যাবে, শুধু কর্মীরা ভোট দিলেই হয়ে যাবে, তাহলে আপনারা জিতে যাবেন, কারণ কর্মীর অভাব নেই। কর্মীর মধ্যে বেশিরভাগই কর্মী কিন্তু এক ধরনের প্রিভিলেন্স পাওয়ার জন্য তারা ঘুরে। তারা আপনার ন্যায় আর অন্যায়, মানে বাস্তবতা, আপনারা মাইন্ড করেন না, এটাই বাস্তবতা। ন্যায় অন্যায় দেখার খুব একটা সুযোগ নেই তাদের, কারণ তারা কিছুটা সুযোগ সুবিধার জন্যই আপনার পিছনে, দলের পিছনে ঘুরবে। সো ওই কর্মী আপনাকে কখনোই আপনার কোনো অন্যায় কথার প্রতিবাদ করবে না, বা দলের কোনো সিদ্ধান্ত বা দলের ব্যাপারে কোনো নেগেটিভ কমেন্টস নিজেও করবে না, কাউকে করতেও দিবে না, কাউকে বুঝতেও দিবে না। সো রিয়াল সিনারিওটা পাওয়া কঠিন। আর যদি মনে করেন যে কর্মীর ভোটেই আসলে জয়যুক্ত হওয়ার সুযোগ নেই, জিততে হলে যেটা বিএনপির যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে কাজে লাগাতে হবে। এবার আসুন দেখা যাক বিএনপির ভোট ব্যাংক কারা। বিগত দিনগুলোতে বিএনপির ভোট ব্যাংক কারা ছিল? বিগত দিনগুলোতে বিএনপির ভোট ব্যাংক ছিল প্রথম যেটা, সেটা হচ্ছে ইসলামিস্ট, যারা ইসলাম মাইন্ডেড, এই শ্রেণীর ভোট ব্যাংক ছিল সবচেয়ে বেশি। আমি মনে করব বিএনপির ভোট ব্যাংকের মধ্যে এইটাই ধরেন, আমি যদি রূপক অর্থে ধরি যে 50%, মিনিমাম 50%, আই থিঙ্ক এটা মোর দেন 50%। 50% ইসলামিস্ট, ইসলাম মানে যারা কিছুটা ইসলামের অনুশাসন, ইসলামী জীবনবিধান মেনে চলেন, এই শ্রেণী লোক সচরাচর বিএনপিতে ভোট দিত, এবং এটা বিএনপির একটা বিশাল ভোট ব্যাংক। এবার কিন্তু চিন্তা করার সুযোগ এসেছে যে এই লোকগুলা বিএনপিতে আর কত পার্সেন্ট ভোট দিবে। যদি 50% হয়ে থাকে, তাহলে আমার মনে হয় অলরেডি যে সিচুয়েশান দেখছি তাতে 45% কেটে যাবে, বা আপনি ধরতে পারেন আরও কম করেও ধরলেন, কিন্তু একটা পার্সেন্ট কিন্তু কেটে যাবে। 15% বলেন বা 20% বলেন, এটা কেটে যাবে। এরপরে আসলো কি? এরপরে আপনার ভোটের সময় বাংলাদেশের যে নাগরিকগুলো এন্টি আওয়ামী লীগ, এন্টি ইন্ডিয়ান, এদের আসলে অন্য কোনো দিকে তাকানোর সুযোগ ছিল না। বিনা দ্বিধায়, বিনা বাক্য ব্যয়ে তাদেরকে বিএনপি ধানের শীষ মার্কায় ভোট দিতে হতো। বিষয়টা খেয়াল করেন, যারা এন্টি আওয়ামী লীগ, এন্টি ইন্ডিয়ান বাংলাদেশের, তারা বিনা বাক্য ব্যয় বিএনপির প্রার্থীকে
ওর চেহারা দেখুক বা না দেখুক, তারা বিনা বাক্য ব্যয়ে ধানের শীষে ভোট দিত। আজকে যখন ভোটের মাঠে আওয়ামী লীগ অনুপস্থিত, তখন কিন্তু এই ভোটাররা এখন উন্মুক্ত হয়ে গেছে। ওরা কিন্তু আর বাধ্য থাকবে না ধানের শীষে ভোট দিতে। বিষয়টা খেয়াল রাখতে হবে। ওরা কিন্তু আর বাধ্য থাকবে না ধানের শীষে ভোট দিতে। আগে যেরকম একটা ভোটে কথাই হতো নৌকা ঠেকাও, নৌকা ঠেকাও বলতে যায়, কোনো দেখাশোনা নাই, চোখ বুজে ধানের শীষে ভোট দিতে হতো। সেই পরিবেশ বর্তমান মাঠে কিন্তু নেই, সেই প্রেক্ষাপট বর্তমান মাঠে নেই। সো এটা সেকেন্ড নাম্বার পয়েন্ট। এখন আপনারা হিসাব করে দেখেন সেই ভোটের পার্সেন্ট কত। আমি অত এগুলো নিয়ে স্টাডি করি না, আমার মনে যেটা বলে আমি সেই কথাগুলোই বলি। সো আমি স্টাডি করে আপনাকে পার্সেন্ট বলতে পারছি না, আমার কোনো পার্সেন্ট নেই। আপনারা নিজেরা এই পারপাসে এই মতাদর্শের ভোট কত পার্সেন্ট হবে, কত পার্সেন্ট কেটে যাবে, যারা বিএনপির আছেন নেতা নেত্রী বা কর্মী, তারা একটু চিন্তা করেন আমার কথাগুলো রং অর রাইট। এবার আসেন জামাতের বিজয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আমার হেডলাইন যেহেতু ছিল যে জামাতের বিজয় অনেকটাই নিশ্চিত, কেন আমি এই কথাগুলো বলছি? আপনি 5ই আগস্টের দিন থেকে জামাতের বিজয় লোকজনের চোখে অল্প অল্প করে ধরা দিচ্ছে, এবং দিন যতই যাচ্ছে সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামান প্রথমেই জামাতের আমিরকে সম্মান করে কথা শুরু করেছে, যেটা নিয়ে প্রথমের দিকে অনেকেই একটু আশ্চর্য হয়ে গেছিলেন যে ঘটনা কি, প্রথমে জামাতের আমিরের নাম। এটা আশ্চর্য হওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে এ যাবৎকালে আমাদের জন্মের পর থেকে আমরা কখনোই জামাতকে কোথায় কোনো প্রায়োরিটি পেতে দেখি নাই, কোথায়ও না। কোথায় জামাত কোনো সরকারি প্রতিষ্ঠান, ছোট একটা মানে উপজেলার ইউনো থানার ওসিও কোনো দিন মূল্য দিয়েছে ঠিক মতো আমরা দেখি নাই। আর সেই জায়গায় যখন সেনাপ্রধান, যেখানে সব দলের নেতারা অবস্থান করছেন, বিশেষ করে বিএনপি বৃহৎ দল বিএনপির নেতারা অবস্থান করছেন, সেখানে প্রথমে জামাতের আমিরকে সম্বোধন করে কথা বলছেন, একটু আশ্চর্য লাগারই কথা। এবং প্রথমেই আমরা অনেকেই ধাক্কা খেয়েছি। তারপরে দেখি দিন দিন যতই যাচ্ছে সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরের থেকেই কেন যেন মিডিয়াতে বলেন, যে মিডিয়ার বারান্দায় জামাতকে কখনো উঠতে দেয়নি, এই যে এত আলোচনা সমালোচনা মিডিয়াতে, ইভেন টপিকস জামাতকে নিয়ে, কিন্তু জামাতের কোনো নেতা বা কর্মীকে মিডিয়া কখনোই ডাকেনি, মিডিয়ার বারান্দায় উঠতে দেয়নি কখনো। বাম রাম এই সেই ভক্কর চক্কর বহুজনকে নিয়ে এসে মিডিয়াতে কথা বলাতো, কিন্তু জামাত আলোচনার বিষয়বস্তু জামাত, কিন্তু জামাতের কোনো নেতাকর্মীকে মিডিয়া নিত না। সেই মিডিয়া মানে হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেল। মানে আমি দেখি আর খেয়াল করি কিভাবে এগুলো সম্ভব। মনে হচ্ছে যে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছে জামাত ইসলামকে প্রত্যেকটা মিডিয়া। যিনি অ্যাঙ্কর উনিও জামাতের লিডারকে অনেক বেশি সমীহ করে সম্মান করে কথা বলছেন। এই জিনিসগুলো কিন্তু মোটামুটি খেয়াল করলেই বোঝা যায়। বিএনপি বা অন্যান্য যে কোনো দলের কোনো বক্তা নেতা ওখানে উপস্থিত থাকলে জামাতের নেতাকেই সর্বাধিক সমীহ বা সম্মান করে করছেন অ্যাঙ্কর, সেটা কিন্তু মোটামুটি বোঝা যায়।
মানে রাতারাতি সব কিছুর কেন যেন পরিবর্তন সব জায়গায়, প্রত্যেকটা মিডিয়াতে বলেন, দুই চারটা মিডিয়া বাদ দিয়ে বেশিরভাগ মিডিয়াগুলোতেই। তারপরে আপনার কি বলেন নাম, তারপরে প্রত্যেকটা সরকারি অফিসগুলোতে, আপনার প্রশাসনে, সব জায়গায় কেন যেন জামাতকে একটি মানে আলাদা সম্মান সমীহ করছে, যেটা আর কারো পক্ষে পাওয়া সম্ভব হচ্ছে না। মানে কেন যেন একটা অস্বাভাবিক জাগরণ আমার কাছে মনে হচ্ছে। ইভেন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আপনার যারা অনলাইন অ্যাক্টিভিস্ট বেশিরভাগই মোটামুটি যারা একটু বেশি পরিচিত, একটু পপুলার, তারা প্রায় সবাই জামাত ইসলামের পক্ষে কথা বলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, দেশের সবচেয়ে শক্তিশালী অ্যাক্টিভিস্ট যে দুই তিনজন আছেন, তারাও সবাই জামাতের পক্ষে কথা বলছে। আচ্ছা, তারপরে দেশের যে দলগুলো, রাজনৈতিক দল, বর্তমানে আওয়ামী লীগ বাদ দিয়ে যে রাজনৈতিক দল, মোটামুটি বড় রাজনৈতিক দল বলেন, জামাত ইসলামের পরে ইসলামী আন্দোলন বা ইসলামিক যেগুলো দল আছে, এগুলো তো মোটামুটি একটা উল্লেখযোগ্য পরিমাণ তাদের জনসমর্থন আছে। তার ধারে কাছেও এক বিএনপি ছাড়া অন্য যেগুলো দল, আপনি বাম রামের যেগুলো দল, এগুলোর ধারে কাছেও নাই। এগুলো মানে এক বিএনপি বাদ দিয়ে তারপর থেকে যেগুলো বড় দল, সবগুলোই জামাতের বলয়ের মধ্যে চলে যাচ্ছে। ইভেন যে অন্যান্য ইসলামিক দলগুলো যারা জামাতের নাম নিত না, জামাতকে কাফের, মুনাফেক, মানে বেয়াদ্দব, মানে এমন কোনো বিশেষণ নাই যে বিশেষণে বিশেষায়িত করত, সেই দলগুলো জামাতের বলয়ের মধ্যে চলে যাচ্ছে। একটা অস্বাভাবিক জাগরণ আমার কাছে মনে হচ্ছে। এবং বাংলাদেশের সেরা দুইজন অনলাইন অ্যাক্টিভিস্ট, আমি নামই বলি, আপনার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস, ওনারা এখন পর্যন্ত মনে হয় সবচেয়ে শক্তিশালী অনলাইন অ্যাক্টিভিস্ট, এবং তার মতো পাওয়ারফুল অনলাইন অ্যাক্টিভিস্ট বাংলাদেশে আর মানে কখনো হয়নি, আগামীতে হবে কিনা আমার জানা নেই। এই দুইজনই আপনি জামাতের প্রশংসায় পঞ্চম। মানে চারিদিকেই কেন যেন একটা জামাতের জয় জয়কার দেখতে পাচ্ছি। আবার দেখেন আমাদের দেশে এই যে ইসলামিক জালসা কিন্তু একটা বিরাট ভূমিকা রাখে দেশে। পুরা দেশের আনাচে কানাচে সব জায়গায় ইসলামিক জালসা। ইসলামিক যারা স্কলার, যারা বক্তা, আগে অল্প কিছু সংখ্যক ইসলামিক বক্তা ছিলেন জামাতে, এখন যতগুলো স্টার চোখে পড়ে সবগুলো স্টার দেখি জামাতের, একদম মানে টপ থেকে বটম পর্যন্ত। 2-4 জন বাদ দিয়ে 10% হয়তো বা বাদ দিয়ে আপনি দেখবেন 80 থেকে 90% স্কলার, ইসলামিক বক্তা, তারা জামাতের বলয়ের মধ্যে লোক। তো আমি আসলে সব মিলেই এক মানে জামাতের জয় জয়কার দেখতে পাচ্ছি। ইভেন আপনার কি বলে আর নাম, লাস্ট যে এই যে 19শে জুলাই, হ্যাঁ 19শে জুলাই যে মহাসমাবেশ করলো, এই মহাসমাবেশের মাধ্যম দিয়ে যারা জামাতকে বলতো 4%, 5% ভোটের বেশি যাবে না যতই লাফালাফি করুক, এরাও অনেকখানি ধাক্কা খেয়ে মানে তাদের এই বক্তব্য দেওয়াটা তারাও এখন মনে হয় লজ্জাবোধ করছেন যে আরে না, ঘটনা তো ভিন্ন। তো আমি আর কথা বাড়াতে চাই না। তা আমি এই কথাগুলো বলেছি
এরকম নয় যে বিএনপির বিপক্ষে হিসাবে আমি বিএনপিকে রিয়াল সিনারিওটা স্মরণ করে দিতে চাই, যাতে তারা সেটা রিয়াল সিনারিও জানলে যেরকম সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব। এখনও তো অনেক সময় আছে। এ পর্যন্ত আপনি দেখেন বিএনপির প্রত্যেকটা স্টেপ, জামাতের যেরকম প্রত্যেকটা স্টেপে তারা সফলতার মুখ দেখছে এবং জয় জয়কার। বিএনপির কিন্তু প্রত্যেকটা স্টেপেই মোটামুটি ধাক্কা খাচ্ছে এবং কিছুটা পরাজয়ই বলবো। তাহলে স্টেপগুলা নিশ্চয়ই তাদের ভুল হচ্ছে, তাদের চিন্তা যেগুলো পদক্ষেপ নিচ্ছে সেগুলো নিশ্চয়ই ভুল হচ্ছে। আশা করি তারা এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আরও ভালো করে প্ল্যান করে, এখনও 6-7 মাস সময় আছে নির্বাচনের, অথবা তার চেয়েও বেশি সময় হতে পারে, পাওয়া যেতে পারে, তার চেয়েও বেশি সময় পাওয়া যেতে পারে। সো আমার মনে হয় যে এখনও সময় আছে। বিএনপি রিয়াল যেটা বাস্তবতা সেটা বুঝে শুনে চিন্তা ভাবনা করে সঠিক পদক্ষেপ বা স্টেপ নেবে। আমরা আওয়ামী বিরোধী ফ্যাসিস্টের বিরোধী শক্তি প্রত্যেকটা দলকেই আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি। আসসালামু আলাইকুম।